রিহান, তুই এইভাবে? চুপ। আমি সব শুনেছি। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? রিহান, আমাদের কিছু করার নেই। সব কিছু আছে। আমি তোকে নিয়ে পালিয়ে যাব। সীমা অবাক হয়ে গেল। এই রিহানকে সে চেনে না। তুই কি পাগল? এটা অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই। আমি তোকে অন্য কারো হতে দেব না। সীমা কি রাজি হবে, নাকি রিহানের সিদ্ধান্ত আরো বড় বিপদ ডেকে আনবে? রিহানের চোখে ছিল অদম্য জেদ। সীমা হতবাক হয়ে তাকিয়েছিল তার দিকে। তুই সত্যিই ভাবছিস পালিয়ে যেতে পারবো? আমাদের পরিবার আমাদের খুঁজে বের করবে। হ্যাঁ, খুঁজবে। কিন্তু আমি তোর হাত ছেড়ে দিতে পারবো না। তুই বুঝছিস না রিহান, এটা করলে বাবা মা আমাকে মেরে ফেলবে। যদি তোকে কেউ কষ্ট দেয়, আমি তাদের পৃথিবী থেকে মুছে ফেলবো। সীমা রিহানের চোখের ভয়ঙ্কর আগুন দেখে থমকে গেল, কিন্তু তার নিজের মনেও ঝড় উঠতে লাগলো। বাড়ির পরিবেশ ক্রমশ বদলে যাচ্ছিল। সীমার মনমরা ভাব চাচির চোখ এড়ায়নি। তুই এভাবে চুপচাপ কেন? তোর কোনো সমস্যা হচ্ছে? না মা, কিছু না। আগামীকাল ছেলের বাড়ির সবাই আসবে। আমরা বিয়ের তারিখ ঠিক করব। সীমার মনে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। আর সময় নেই। যদি কিছু করতে হয় এখনই করতে হবে। গভীর রাতে সীমা ব্যাগ গুছিয়ে তৈরি হলো। রিহান বাইরের গেটের সামনে অপেক্ষা করছিল। তার বাইক স্টার্ট দেওয়া ছিল, শুধু সীমার জন্য অপেক্ষা। আমি কি পারবো? আমি কি সত্যিই পরিবার ছেড়ে যেতে পারবো? ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। সীমা, তুই এভাবে কোথায় যাচ্ছিস? সীমার গা দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে এলো। এখন কি হবে? পালিয়ে যাবে নাকি ধরা পড়ে যাবে? সীমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। দরজার বাইরে চাচার ভারী পদক্ষেপ শোনা যাচ্ছিল। এখন যদি ধরা পড়ে যায় তাহলে সব শেষ। সীমা, দরজা খুলতে এত দেরি কেন? বাবা, আমি তো... হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ব্যাগটা সে দ্রুত খাটের নিচে গুজে দিয়ে দরজাটা খুলল। বাবা, ঘুম আসছিল না, তাই একটু জানলার পাশে বসেছিলাম। তোর মুখ দেখে বুঝতে পারছি তোর মনে কিছু আছে। সীমার বুক কেঁপে উঠল। বাইরে রিহান অপেক্ষা করছে, আর এই মুহূর্ত দেরি হলেই সব শেষ। বাইরের ইঞ্জিন চালু রেখেই রিহান অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে তার মনের উদ্বেগ তত বাড়ছে। এত সময় লাগছে কেন? সীমা কি ধরা পড়ে গেল? ঠিক তখনই ফোন ভাইব্রেট করলো। সীমার মেসেজ। আমি পারবো না, ধরা পড়ে যাব। তুই চলে যা। না, আমি তোকে এভাবে ছেড়ে দিতে পারি না। সীমার চাচা তাকে সন্দেহের চোখে দেখছিলেন। ঠিক তখনই সীমা কৌশলে বলল, বাবা, আমার মাথাটা একটু ধরে আছে, আমি শুয়ে পড়ি। ঠিক আছে, তবে মনে রাখিস, কাল তোর জন্য ছেলের পরিবার আসবে। কোন রকম ঝামেলা করবি না। জি বাবা। চাচা বেরিয়ে যেতেই সীমা দ্রুত ফোন টানলো। রিহান প্লিজ, আজ না, এখন গেলে ধরা পড়বো। ঠিক আছে, কিন্তু আমি তোকে নিতেই আসবো। এই বিয়ে আমি হতে দেব না। সীমার কপালে ঘাম জ্বলে সীমার কপালে ঘাম জমে গেল। সে জানে রিহান এখন কিছু একটা করবেই, এবং সেই কিছু একটা খুব ভয়ঙ্কর হতে পারে। রাত গভীর, কিন্তু সীমার চোখে ঘুম নেই। তার মনের মধ্যে ঝড় চলছে। একদিকে পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে রিহানের প্রতি গভীর টান। আমি কি সত্যিই পালাতে পারবো? রিহানের সঙ্গে থাকলে কি হবে? বাবা মাকে কি কখনো মুখ দেখাতে পারবো? বাইরে থেকে মৃদু আওয়াজ এলো। সীমা জানালার পর্দা সরিয়ে তাকাতেই তার বুক ধড়ফড় করে উঠল। রিহান বাইকে বসে অপেক্ষা করছে। চল সীমা, আর সময় নেই। না রিহান, এখন নয়। বাবা আমাকে সন্দেহ করছে, ধরা পড়লে সব শেষ হয়ে যাবে। তুই কি সত্যি এই বিয়ে করতে চাস? না, কিন্তু... তাহলে কালকের আগে কোনো সিদ্ধান্ত নিয়ে নিস, নইলে আমি যা করব তার জন্য তুইও প্রস্তুত থাকবি। সীমার বুক কেঁপে উঠল। রিহান কি কিছু ভয়ঙ্কর করার পরিকল্পনা করছে?
পরের দিন সকাল থেকেই বাড়ির পরিবেশ চাপা উত্তেজনায় ভরা ছিল। বাড়িতে অতিথিরা আসতে শুরু করেছে, কিন্তু সীমার মুখে একটুও হাসি নেই। তোর কি শরীর ভালো নেই? মুখে এমন ফ্যাকাশে ভাব কেন? না মা, ঠিক আছি। কিন্তু সীমার মনে ঝড় বইছিল, কারণ সকালে ঘুম ভাঙার পর তার ফোনে একটা ভয়ঙ্কর মেসেজ ছিল। বিয়ে যদি ঠিক হয় তাহলে আমি বিয়ের দিন আসব, তবে বর হয়ে নয়, ধ্বংস হয়ে। বিকালের দিকেই ছেলের বাড়ির সবাই চলে এলো। সবাই হাসি খুশি, কিন্তু সীমার মন ভেঙে চুরমার। হ্যাঁ, আমার মেয়ে খুব শান্তশিষ্ট। সীমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই দরজার সামনে একটা বাইক এসে দাঁড়ালো। সবাই হতভম্ব হয়ে গেল, কারণ বাইকের হেলমেট খুলতেই দেখা গেল রিহান। রিহান বাইক থেকে নেমে গর্জে উঠল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই, তুই এখানে কি করছিস? কে এই ছেলে? কেন এইভাবে বিয়ের আসরে এসে চিৎকার করছে? রিহান তুই? সীমা, তুই সত্যি বিয়ে করছিস? আমি কি ছিলাম তাহলে? চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আত্মীয় স্বজনরা কানে কানে কথা বলতে লাগলো। সীমা, এ কি হচ্ছে? এই ছেলেকে তুই চিনিস? রিহান এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে সোজা গিয়ে সীমার হাত ধরে ফেলল। তুই আমার সীমা, আমি তোকে কারো হতে দেব না। এই সাহস তোর হয় কি করে? এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বেদবটাকে বের করে দাও। কয়েকজন ছেলে এগিয়ে এলো রিহানের দিকে, কিন্তু রিহান সহজে ছাড়ার পাত্র নয়। সে সঙ্গে সঙ্গে এক ঘুষিতে একজনকে মাটিতে ফেলে দিল। কেউ কাছে আসলে ভালো হবে না? পুরো বাড়ি উত্তাল হয়ে উঠল। সীমা দুই হাতে মাথা চেপে ধরল। এত কিছু একসাথে ঘটেছে, সে আর নিতে পারছে না। থামো, সবাই থামো। চারপাশে নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে রইল সীমার দিকে। সীমা, বল তুই কি চাস? আমি আমি সীমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, আর রিহান তাকিয়ে রইল তার চোখের গভীরে। পুরো বাড়ি স্তব্ধ। সবাই অপেক্ষায় সীমা কি সিদ্ধান্ত নেবে। চাচার চোখে ভয়ঙ্কর রাগ, ছেলের পরিবারের মুখ কালো হয়ে গেছে, আর রিহানের মুখে দৃঢ়তা। বল সীমা, তুই কি চাস? আমি এই বিয়ে করতে পারবো না। মুহূর্তে বিস্ফোরণ ঘটে গেল। কি, তোর মাথা খারাপ হয়ে গেছে? মানে আমরা কি অপমানিত হলাম এখানে? আমি কারো কথায় জোর করে বিয়ে করতে পারবো না। চাচার রাগে চোখ লাল হয়ে গেল। তিনি সোজা সীমার দিকে এগিয়ে এসে এক চড় বসাতে গেলেন। সাবধান, কেউ সীমার গায়ে হাত দেবে না। তুই একটা নষ্ট ছেলে, আমার মেয়েকে ভুল পথে নিয়ে গেছিস। না বাবা, আমি ভুল পথে যাইনি। আমি শুধু নিজের ইচ্ছের কথা বলছি। তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি সীমা। আত্মীয় স্বজনরা নানান মন্তব্য করতে লাগলো, কিন্তু সীমার চোখে অশ্রু থাকলেও মনে ছিল শক্তি। সীমা, আজ থেকে তুই আমার মেয়ে না। কথাটা শুনেই সীমার শরীর কেঁপে উঠল, কিন্তু রিহান তার হাত শক্ত করে ধরে রইল। যদি পরিবার ত্যাগ করতেই হয় তাহলে করব, কিন্তু সীমা আমার, আমি ওকে ছেড়ে দেব না। সবাই চমকে উঠল। সীমা এবার চোখ মুছে শক্ত হয়ে দাঁড়ালো। আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে যাচ্ছি। সীমা হাত ধরে রিহানের সঙ্গে দরজার দিকে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল তার পুরো পরিবার, তাদের বিস্মিত মুখগুলো। সীমা দরজার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার বুক ধড়ফড় করছে। এ বাড়িতেই তার শৈশব কেটেছে, এ বাড়ির মানুষগুলোই তার পরিবার, অথচ আজ সে তাদের ছেড়ে চলে যাচ্ছে। একবার বেরিয়ে গেলে আর ফেরার দরজা পাবি না। বাবা, আমার সামনে বাবা বলার সাহস দেখাস না। সীমার চোখে পানি জমে উঠল। চাচি মুখ ফিরিয়ে নিয়েছেন, ভাইয়েরা কেউ তার দিকে তাকাচ্ছে না, কিন্তু রিহান তার হাত শক্ত করে ধরে আছে। চল সীমা।
সীমা চোখ বন্ধ করলো, এক মুহূর্ত দোনমনো করলো, তারপর পা বাড়ালো। রিহানের বাইক ছুটে চলল রাতের অন্ধকারে। সীমা শক্ত করে তাকে ধরে রেখেছে, কিন্তু তার মনে হাজারো প্রশ্ন। রিহান, আমরা কোথায় যাচ্ছি? যেখানে কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু ভবিষ্যতে কি হবে? আমার পরিবার কি আমাকে মেনে নেবে? যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর তারা শহরের এক নিরিবিলি এলাকায় পৌঁছলো। পুরনো একটা দোতলা বাড়ির সামনে বাইক থামলো। এখানে? এটা আমাদের অস্থায়ী আশ্রয়, একজন বিশ্বস্ত বন্ধুর বাড়ি। দরজা খুলতেই একজন মাঝবয়সী মহিলা বেরিয়ে এলেন। এত দেরি করলে কেন রিহান? কিছু ঝামেলা ছিল আন্টি। সীমা কিছুটা দ্বিধান্বিত হয়ে মহিলার দিকে তাকালো। ভয় পেও না মা, আমি আছি। সীমার চোখে পানি এসে গেল। হয়তো সে তার পরিবার ছেড়েছে, কিন্তু এখানে যেন নতুন একটা আশ্রয় পেল। সীমা ঘরে ঢুকে চারপাশে তাকালো। ছোট কিন্তু পরিপাটি একটা ঘর। জানালার পর্দাগুলো উঠছে, বাতাসে একটা শান্তি আছে। আমরা এখানে থাকবো? আপাতত এটা আন্টির বাড়ি, উনি আমার মায়ের মতো। ভয় পেও না, তোমরা এখানে নিরাপদ। সীমা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বিছানায় বসলো। সকাল হতে না হতেই সীমার ফোন বেজে উঠল। স্ক্রিনে চাচার নাম। সীমা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর কল রিসিভ করলো। তুই আমাদের সামনে মরেছিস সীমা। বাবা প্লিজ। তোর জন্য আমাদের মুখ দেখানো কঠিন হয়ে গেছে। তুই আমাদের শেষ করে দিয়েছিস। আমি শুধু আমার জীবনটা নিজের মতো করে চেয়েছি বাবা। ভুল করলি সীমা, এই ভুলের মূল্য তোকে দিতেই হবে। ফোনের লাইন কেটে গেল। সীমা হতভম্ব হয়ে বসে থাকলো। রিহান এসে পাশে বসলো, তার হাতটা শক্ত করে ধরলো। ভয় পেও না সীমা, আমি আছি। কিন্তু আমার পরিবার? আমরা একসাথে সবকিছু ঠিক করব। সেই রাতে সীমা একা একা বারান্দায় দাঁড়িয়ে ছিল, তার মাথায় হাজারটা চিন্তা। ভাবছো? আন্টি, ভয় পেও না মা, ভালোবাসার পথ কখনো সহজ হয় না, কিন্তু যদি মন থেকে চাও তাহলে ঠিক তুমি গন্তব্যে পৌঁছাবে। আমি শুধু চাই আমার পরিবার আমাকে মেনে নিক। মহিলাটি সীমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সময়ের ওপরে ছেড়ে দাও, সময় সব ঠিক করে দেবে। সীমার পরিবার এত সহজে হার মানার মানুষ নয়। চাচা সিদ্ধান্ত নিয়েছেন যে করেই হোক সীমাকে ফেরাতে হবে, কিন্তু নিজের শর্তে। সীমা যদি আমার কথা না শোনে তাহলে আমি এমন কিছু করব যাতে ও বাধ্য হয় ফিরে আসতে। ওকে এত বড় ভুল করতে পারে? শূন্য হাতে ফিরে আসবে? রিহান তখন বাইরে কাজের খোঁজে ব্যস্ত, চাকরি খুঁজছে, যেন সীমার জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আমাদের একটা স্থায়ী জায়গা দরকার। কিন্তু হঠাৎই কয়েকজন লোক এসে তার সামনে দাঁড়ালো। তোমরা কারা? চিনতে হবে না, শুধু বুঝে নিন সীমার সঙ্গে থাকাটা আপনার জন্য ভালো হবে না। রিহান চোখ সরু করলো। সে বুঝতে পারলো কেউ তার পেছনে লেগেছে। সীমাকে নিয়ে যা ইচ্ছে বলো, আমি ওর হাত ছাড়ব না। রিহান যখন বাসায় ফিরল, সীমার মুখে আতঙ্কের ছাপ। রিহান, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু আমাদের আরও সতর্ক হতে হবে। আমার পরিবার কিছু করতে পারে। আমি জানি ওরা চেষ্টা করবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে ছেড়ে যাব না। সীমা রিহানের চোখের দিকে তাকালো। সেখানে ছিল শক্তি, ছিল ভালোবাসার প্রতিশ্রুতি, কিন্তু সামনে যে ঝড় আসছে সেটা কি তারা সামলাতে পারবে? সীমার বাবা মানে চাচা এত সহজে হাল ছাড়ার মানুষ নন। তিনি জানেন সীমাকে জোর করে আনতে পারবেন না, কিন্তু যদি এমন কিছু করা যায় যাতে সীমা নিজেই ফিরে আসতে বাধ্য হয়। সীমা ফিরে আসবে, সময় আসুক। আমি চাই
রিহানের নামে এমন কিছু অভিযোগ আনো যাতে ও পালানোর সুযোগ না পায়। বুঝেছি স্যার, ছেলেটাকে এমন ফাঁসাবো যেন ওর জীবনটা শেষ হয়ে যায়। সেই সন্ধ্যায় সীমা আর রিহান একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করছিল। রিহান, আমাদের কি অন্য কোথাও চলে যাওয়া উচিত? আমি চাই না আমরা পালিয়ে বেড়াই। আমি তোমাকে সম্মানের সাথে নিজের কাছে রাখতে চাই। কিন্তু হঠাৎই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। রিহান, দরজা খোলো। পুলিশ? রিহান দরজা খুলতেই কয়েকজন পুলিশ ভিতরে ঢুকে তাকে ধরে ফেলল। অবৈধ কাজের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। কি বাজে অভিযোগ করছেন? রিহান নির্দোষ। নির্দোষ কিনা সেটা কোর্ট ঠিক করবে। পুলিশ রিহানকে নিয়ে চলে গেল। সীমা অসহায় হয়ে মাটিতে বসে পড়ল। শক্ত হও মা। আন্টি, আমি কি করব? তোর বাবা যা করেছে সেটা ঠিক হয়নি, কিন্তু এখন তুই কি করবি সেটা তোর সিদ্ধান্ত। সীমা চোখ মুছল। তার সামনে এখন দুইটো পথ, এক পরিবারের কাছে ফিরে যাওয়া, দুই রিহানের জন্য লড়াই করা। আমি রিহানের জন্য লড়বো। রিহানকে গ্রেপ্তার করার পর সীমা এক মুহূর্তও দেরি করেনি। সে সরাসরি এক উকিলের কাছে গেল। আমি রিহানকে মুক্ত করতে চাই। ওর বিরুদ্ধে মামলা খুব শক্তিশালী। অভিযোগ প্রমাণিত হলে ওর 10 বছরের জেল হতে পারে। আমিও জানি ও নির্দোষ। তাহলে আমাদের কেস লড়তে হবে, কিন্তু এটা সহজ হবে না, কারণ অভিযোগ দিয়েছে তোমারই পরিবার। সীমা যখন কোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ চাচা তাকে ফোন করলো। তুই কি সত্যি আমার বিরুদ্ধে যাবি নাকি সীমা? আপনি তো আমার বাবা হওয়ার যোগ্য নন। তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেছে। এখনো সময় আছে, কেস তুলে নে, না হলে পরিণতি ভয়াবহ হবে। আমি রিহানকে মুক্ত করব। সীমা কোনোভাবে পুলিশ থেকে অনুমতি নিয়ে রিহানের সঙ্গে দেখা করতে গেল। তুমি এখানে কেন এলে সীমা? তোমাকে এভাবে একা রেখে যেতে পারি না। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি শেষ পর্যন্ত লড়াই করব। রিহান সীমার দিকে তাকালো। তার চোখে ছিল অগাধ ভালোবাসা আর ভরসা। কিন্তু সীমার সামনে যে যুদ্ধ, সেটা সহজ নয়। সীমা রিহানকে মুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। উকিলের সাথে বসে মামলার দিক নির্দেশনা নিচ্ছিল। সীমা, আমাদের কাছে খুব বেশি সময় নেই। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমরা উপযুক্ত প্রমাণ দিতে না পারি, তাহলে রিহানের জামিনও মিলবে না। আমি যে কোনো কিছু করব, কিন্তু রিহানকে ছাড়াবই। তোমার বাবাই এই অভিযোগ দায়ের করেছেন, তার বিরুদ্ধে লড়তে হবে। হ্যাঁ, তিনি বাবা হিসেবে আমার সব অধিকার কেড়ে নিয়েছেন। এবার আমি ন্যায়ের জন্য লড়াই করব। চাচা জানে সীমা সহজে পিছু হটবে না, তাই এবার সে আরো ভয়ঙ্কর একটা পদক্ষেপ নিল। রিহানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনো। ওর মুক্তির কোনো রাস্তা যেন না থাকে। স্যার, ওর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও যোগ করতে পারি। পারফেক্ট। এবার সীমা কোর্টে গেলেও কিচ্ছু করতে পারবে না। জেলে বসে রিহান বুঝতে পারছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে, কিন্তু সে ভেঙে পড়ল না। সীমা লড়াই চালিয়ে যাবে আমি জানি। কিন্তু রিহানের মন খারাপ হয়ে গেল যখন সে জানতে পারল নতুন মামলার কথা। এবার কি আমি সত্যি হেরে গেলাম? কিন্তু ঠিক তখনই জেলের ফটকে সীমাকে দেখা গেল। তার চোখে ছিল আগুনের ঝলক। তুমি হেরেছো না রিহান, আমি প্রমাণ নিয়ে এসেছি। সীমা হাতে একটা পেনড্রাইভ ধরে দাঁড়িয়ে ছিল। তার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের ঝলক। সীমা, এটা কি? তোমার মুক্তির চাবিকাঠি। সীমা জানতো শুধু কথা বললে চলবে না, তাই সে কিছুদিন ধরে গোপনে চাচার ব্যবসার খোঁজ করছিল। অবশেষে তার এক পরিচিত সাংবাদিক তাকে একটা ভিডিও পাঠায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে চাচা নিজেই অবৈধ কাজের সাথে জড়িত। এবার আসল খেলা শুরু হবে। পরের দিন কোর্টে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো। আমার বিরুদ্ধে অভিযোগ? হাস্যকর। হাস্যকর নয়, সত্য। সীমা প্রমাণ হিসেবে ভিডিও ক্লিপ কোর্টে জমা দিল। এটা খুবই গুরুতর অভিযোগ। এটা সাজানো।
যদি মিথ্যে হয় তাহলে তদন্তে আসল সত্য বের হয়ে আসবে। কোর্টে রায় শোনানো হলো। রিহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, আর চাচার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে। সীমা তুই পারলে। আমি জানতাম আমরা একসাথে থাকবো। রিহান সীমাকে জড়িয়ে ধরলো, আর চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। কিন্তু এই গল্পের যুদ্ধ এখানেই শেষ নয়, আরো কঠিন পথ বাকি। রিহান মুক্তি পেলেও সীমা জানতো যে চাচা এত সহজে হার মানবে না। কোর্টের রায়ে যখন তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ এলো, তখন সে পুরোপুরি পাগল হয়ে গেল। সীমা, তুই একটা মেয়ে মানুষ হয়ে আমার মতো মানুষের বিরুদ্ধে যেতিস? এবার আমি তোদের শেষ করে দেব। চাচা তার অনুগত গুন্ডাদের ডেকে পাঠালো। আপনি কি নিশ্চিন্ত স্যার? পুলিশ এখন আপনার গতিবিধির ওপর নজর রাখছে। তাতে কি, আমি যা বলেছি তাই করব। রিহান আর সীমাকে একসাথে দেখতে চাই না। রিহান আর সীমা যখন কোর্ট থেকে বের হচ্ছিল, তখন তারা বুঝতেই পারেনি গাড়ির বাইরে কতগুলো সন্দেহজনক মানুষ অপেক্ষা করছে। কেমন যেন অদ্ভুত লাগছে রিহান। আমারও তাই মনে হচ্ছে, সাবধানে থেকো। ঠিক তখনই হঠাৎ একটা কালো ভ্যান থেকে কয়েকজন মুখোশধারী বেরিয়ে এলো। ধর ওদের। রিহান তৎক্ষণাৎ সীমাকে নিজের পেছনে ঠেলে দিল, কিন্তু গুন্ডারা সংখ্যায় বেশি ছিল। একজন এসে রিহানের গায়ে আঘাত করলো, কিন্তু রিহানও ছাড়ার পাত্র নয়। তোমরা ভুল মানুষকে আক্রমণ করতে এসেছো। সীমা ভয় পেয়ে গেলেও হাল ছাড়েনি। সে চিৎকার করে আশেপাশের লোকেদের দৃষ্টি আকর্ষণ করলো। কেউ পুলিশ ডাকো, আমাদের মেরে ফেলতে এসেছে। ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেন বাজলো। সবাই থামো, হাত তুলে দাঁড়াও। গুন্ডারা পালানোর চেষ্টা করলেও পুলিশের কাছে ধরা পড়ে গেল। আর সেই সঙ্গে ধরা পড়ল সীমার চাচার আসল চেহারা। চক্রান্তের জন্য গ্রেপ্তার করা হচ্ছে তোমাকে, মিস্টার আহসান। সীমা, তুই একটা ভুল করলি। সত্যের পথে চলাটা কখনো ভুল হয় না। সীমা আর রিহান এবার সত্যিই মুক্ত, কিন্তু এই লড়াইয়ের শেষ পর্বে কি অপেক্ষা করছে? চাচা পুলিশের হাতে ধরা পড়লেও সে এত সহজে হার মানবে না। থানায় নিয়ে যাওয়ার পথে সে তার এক বিশ্বস্ত মানুষকে শেষ একটি নির্দেশ দিয়ে দিল। সীমা আর রিহানকে শেষ করে দে। কিন্তু স্যার, এখন সব জায়গায় পুলিশ নজর রাখছে। আমি যখন বলছি তখন করতে হবে। রিহান ও সীমা যখন নিজেদের বিজয় উদযাপন করছিল, তখনই হঠাৎ একটি গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। রিহান, এই গাড়িটা আমাদের দিকে আসছে কেন? ঠিক তখনই গাড়ি থেকে নেমে এলো সশস্ত্র কিছু লোক। সীমা দৌড়াও। কিন্তু দৌড়ানোর সময় নেই। গুন্ডারা গুলি ছুড়ল, আর রিহান সীমাকে বাঁচাতে নিজের শরীরকে ঢাল বানিয়ে দিল। রিহান গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেল। সীমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। না। কিন্তু হঠাৎই পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। গুন্ডারা পালানোর চেষ্টা করলো, কিন্তু এবার সীমা আর ছাড়বে না। তোরা আমার রিহানকে কষ্ট দিয়েছিস, তোদের কাউকে ছাড়বো না। সীমা নিজে একটি লোহার রড তুলে নিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ল। পুলিশও এসে পড়ল এবং সব গুন্ডাকে গ্রেপ্তার করা হলো। চাচার আদেশে করা আরেকটি অপরাধ এবার তার শেষ হয়ে যাবে। কিন্তু রিহান নিস্তেজ হয়ে পড়েছিল। সীমা তার মাথা কোলে তুলে ধরে কাঁদতে লাগলো। তবে কি তাদের ভালোবাসার গল্প এখানেই শেষ? রিহানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলো। সীমার সারা শরীর কাঁপছিল, হাত পা যেন অবশ হয়ে গেছে। রোগীর অবস্থা সংকটজনক, আমাদের দ্রুত অস্ত্রোপচার করতে হবে। ডাক্তার প্লিজ ওকে বাঁচান। ডাক্তার কিছু না বলে গটিতে ঢুকে গেল। সীমা কোলাপস করে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখলো। মেয়ে, নিজেকে শক্ত করো, রিহান তোমার জন্য লড়ছে, তুমিও ভেঙে পড়ো না। হ্যাঁ মা, আমাদের শক্ত হতে হবে। আমি রিহানকে একা ছাড়তে পারি না।
4 ঘন্টার অস্ত্রোপচারের পর ডাক্তার ওটি থেকে বের হলেন। ডাক্তার, রিহান কেমন আছে? চিন্তা করবেন না, সে এখন বিপদমুক্ত, তবে ওর জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। শিবার চোখে আনন্দের জল চলে এলো। সে দৌড়ে গিয়ে রিহানের রুমে ঢুকলো। রিহান আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। হঠাৎ রিহানের আঙ্গুর নড়ল আর তার চোখের পাতা ধীরে ধীরে খুলতে লাগলো। সীমা, কাঁদছো কেন? বোকা ছেলে, তুমি তো আমাকে কাঁদালে। সীমা রিহানের কপালে আলতো করে চুমু খেলো। জানো, আমি যদি মারা যেতাম তুমি কি করতে? তোমাকে ওপারে গিয়ে খুঁজে বের করতাম। ওরে বাবা, তাহলে তো ফিরে আসতেই হতো। সীমার ঠোঁটের হাসি ফুটলো। হাসপাতালে অন্ধকারে ঘরে নতুন আলো ফুটতে শুরু করলো। হাসপাতালের কেবিন। রিহান এখন অনেকটাই সুস্থ। সীমা প্রায় সারাদিন তার পাশে বসে থাকে। এক মুহূর্তের জন্যেও তাকে একা ছাড়তে চায় না। সীমা, আমি তো এখন ভালো আছি, এত কেয়ার নেওয়ার দরকার নেই। চুপ, এত কষ্ট দিয়ে বাঁচিয়ে তুলেছি, এখন ফালতু কথা বলবে না। আচ্ছা, আমি যদি আবার অসুস্থ হই তাহলে কি তুমিও এভাবেই আমার যত্ন নেবে? তুমি যদি ইচ্ছে করে অসুস্থ হও তাহলে মেরে আবার হাসপাতালে পাঠাবো। রিহান হেসে দিল আর সীমা তার হাতে আলতো করে চিমটি কাটলো। 1 সপ্তাহ পর রিহান হাসপাতালে থেকে বাড়ি ফিরল। তবে এবার তাদের সামনে অন্য এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, পরিবারের স্বীকৃতি। সীমার মা একটু থমকে গেলেন। সীমা, তোমাদের সম্পর্কটা কি সত্যি? হ্যাঁ মা, আমি রিহানকে ভালোবাসি। সমাজের কথা ভাবতে গিয়ে আমরা কি নিজেদের ভালোবাসাকে হারিয়ে ফেলবো? তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সীমার মাথায় হাত রাখলেন। সীমা আর রিহান পরিবারের কাছে একটি আমি শুধু চাই তুমি সুখী হও। সীমা আর রিহান পরিবারের কাছ থেকে আংশিক স্বীকৃতি পেলেও সমাজের বাধা এখনো আছে। সীমা, তুমি কি সত্যি আমার সাথে থাকতে চাও? যত ঝড়ই আসুক আমি তোমার সাথেই থাকবো। 2 হাতে হাত রেখে দুজন প্রতিজ্ঞা করলো তারা একসঙ্গে থাকবে, যত বাধাই আসুক না কেন। রিহান আর সীমার সম্পর্কের কথা পুরো পরিবারে ছড়িয়ে পড়েছে। এবার মূল সিদ্ধান্ত নেওয়ার পালা। বাবা, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি সীমাকে ভালোবাসি। তোমাদের ভালোবাসা সত্যি হলে আমি চাই না তোমরা আলাদা হও। রিহানের বাবা চুপচাপ বসে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমরা সবকিছু সহ্য করতে রাজি। পরিবার মেনে নিলেও সমাজে এত সহজে মেনে নেবে না। গ্রামে তাদের নিয়ে কানাঘুষা শুরু করলো। শুনেছিস, চাচা তো ভাই বোন বিয়ে করতে চলেছে। ছি, এটা কি কখনো মানা যায়? সমাজে লজ্জা বলে কিছু নেই। সীমা আর রিহান এই কটূক্তিগুলো শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেল। আমরা যদি এইসব গসিপের ভয়ে পিছিয়ে যাই তাহলে কি আমাদের ভালোবাসার কোনো মূল্য থাকবে? আমি কখনো আমাদের সম্পর্ক ছাড়বো না। সমাজের বাধা পেরিয়ে রিহান আর সীমা সিদ্ধান্ত নেয় তারা অন্য কোথাও গিয়ে নিজেদের নতুন জীবন শুরু করবে। যেখানে যাও সুখে থেকো। সীমা আর রিহান একসঙ্গে এক নতুন জীবনের দিকে পা বাড়ালো। সমাজের বাধা থাকলেও তাদের হৃদয়ের বাঁধন ছিল অটুট। সীমা আর রিহান গ্রাম ছেড়ে শহরে এসেছিল একটা স্বপ্ন নিয়ে, ভালোবাসা দিয়ে গড়া এক ছোট্ট পৃথিবী। শুরুটা ছিল চুপচাপ, একরকম অচেনা অন্ধকারে ঢেকে রাখা। শহরের ভিড়ে তারা দুজন একে অপরের হাতটা আরো শক্ত করে ধরে রেখেছিলি। এখানে আমাদের কেউই চেনে না রিহান, সব নতুন, সব অজানা। ভয় করলেও যেন তুই পাশে থাকলে সাহস পাই। আমি সব সময় তোর পাশে থাকবো সীমা, তুই আছিস বলেই তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠি। রেখেছিল। রিহান একটা বেসরকারি অফিসে ছোট চাকরি পেল আর সীমা ঘরে বসে অনলাইনে হস্তশিল্প বিক্রি শুরু করলো। দিনে দিনে তাদের ছোট্ট সংসারে ঘর গরম হয়ে উঠল ভালোবাসার উষ্ণতায়।
এক বিকেলে বৃষ্টির পর শহর ভিজেছিল। বাতাসে এক ধরনের কামনাময় ঠান্ডা লেগেছিল। সীমা বারান্দায় দাঁড়িয়ে ভেজা চুল বাতাস নিচ্ছিল। পরনে ছিল পাতলা সাদা সালোয়ার কামিজ। এই রকম সুন্দর লাগছে, তুই বৃষ্টির পরে ধোয়া লাগা গন্ধে ভেসে যাচ্ছি। তুই এত ভালো কথা কোথা থেকে শিখেছিস? তোকে দেখে নিজে থেকেই মুখে চলে আসে। রিহান তার ঠোঁট রাখলো সীমার ঘাড়ে। আস্তে আস্তে একটা চুমু সীমা কেঁপে উঠল। তার হাত ধীরে ধীরে পেছনে গিয়ে জড়িয়ে ধরলো রিহানকে। তুই জানিস আমি সব ফেলে তোর জন্য এসেছি। ভালোবাসা ছাড়া আর কিছু চাওয়ার ছিল না আমার। আমি তোকে সব দেব সীমা, শরীর, মন, স্বপ্ন, সব। সেই রাতে মেঘলা আকাশের নিচে ঘরের বাতাসে এক ধরনের উষ্ণতা ছড়িয়েছিল। ছোট্ট সেই ঘরটা ভালোবাসার গন্ধে ভরে উঠেছিল। ওদের ভালোবাসা ছিল ধীর, গম্ভীর, কিন্তু আগুনে ভরা। সীমার চোখে চোখ রেখে বলেছিল, আজ তুই নিজেকে আমার করে দে, শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও। আমি তো আগে থেকেই তোকে দিয়ে দিয়েছি রিহান। ওদের চোখে কোনো দ্বিধা ছিল না। সীমা ধীরে ধীরে রিহানের শার্টের বোতাম খুলছিল, আর রিহান আঙ্গুল বুলিয়ে যাচ্ছিল তার উরুতে। শরীরের প্রতিটি স্পর্শ যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ছিল। চুমু থেকে শুরু, পরে তা গড়িয়ে যায় এক গভীর তৃপ্তির নদীতে। তাদের শরীর কথা বলছিল, আবেগ ফুঁসে উঠছিল, প্রেম একেবারে পূর্ণতা পাচ্ছিল। সেই রাতে রিহান আর সীমা শুধু ভালোবাসা করেনি, তারা যেন একে অপরের আত্মার গভীরে পৌঁছে গিয়েছিল। পরের দিন সকালে সীমার ফোনে এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। মা ফোন দিয়েছেন। কি বললেন? গ্রামে এখনো আমাদের নিয়ে কথা হচ্ছে। মা বললেন আমার কারণে তারা বাড়ির বাইরে বের হতে পারে না। তাহলে কি করব আমরা? আমি পালিয়ে আসিনি রিহান, আমি ভালোবাসার জন্য লড়েছি। আমি এখন আর পালাবো না। তাহলে ফিরি, সব সত্যি মুখোমুখি হই। ফিরি একসাথে। রিহান আর সীমা গ্রামে ফিরল, মুখে আত্মবিশ্বাস আর চোখে আগুন। গ্রামের মানুষ ভিড় করলো দেখতে, কেউ হাসলো, কেউ বিদ্রূপ করলো। ওদের আবার কে ফিরতে দিল? সীমা, তুই সুখে থাকলে আমি সব মেনে নিতে রাজি। সেই দিনই বদলে গেল দৃশ্যপট। সমাজ ধীরে ধীরে নরম হয়ে এলো। কেউ কেউ মুখ ফিরিয়ে নিলেও পরিবার পাশে এসে দাঁড়ালো। কিছুদিন পর সীমা আর রিহানের বিয়ে হলো। হালকা আলোয় সাজানো বাড়ির সাদা সোনালী লেহেঙ্গায় সীমা ছিল যেন রূপকথার রাজকন্যা। বিয়ের রাতে নতুন ঘরে ঢোকার পর, আজ থেকে আমি তোর বউ। তুই তো অনেক আগেই আমার হয়ে গেছিস, আজ শুধু নামটা বদলেছে। রিহান সীমার ঘোমটা সরিয়ে তার ঠোঁটে এক গভীর চুমু খেলো। সীমা ঠোঁট কাঁপিয়ে বলল, আজ আমি তোকে একেবারে আত্মা দিয়ে ভালোবাসতে চাই। সাদা চাদরে সাজানো খাট, ঘরের প্রতিটি কোণে সুগন্ধি গোলাপের পাপড়ি। হালকা লাল আলোয় সীমার গায়ের রং আরো ঝলমল করে উঠছিল। তার কপালে সিঁদুর, ঠোঁটে কাঁপুনি, কিন্তু চোখে ছিল একরাশ আস্থা, রিহানকে নিয়ে নতুন জীবন শুরু করার। এতক্ষণ একা বসেছিলাম, ভাবছিলাম আজকের রাতটা কেমন হবে। আজকের রাতটা আমাদের জীবনের সবচেয়ে। রিহান ধীরে ধীরে সীমার পাশে বসলো, তার আঙ্গুল বুলিয়ে দিল সীমার গালের নিচ দিয়ে ঘাড় পর্যন্ত। সীমা যেন শিহরিত হয়ে উঠল, তার শরীর কেঁপে উঠল রিহানের স্পর্শে। রিহান, এতদিন শুধু স্বপ্ন দেখেছি, আজ যেন সেটা ছুঁয়ে দেখছি। সত্যি রাত সীমা, আজ তুই আমার পুরোটা। আজ তোর শরীরের প্রতিটা অংশে আমি লিখে দিতে চাই আমি তোর। রিহান তার ঠোঁট রাখলো সীমার কপালে, তারপর গালে, তারপর ধীরে ধীরে নেমে গেল গলার হাড় বরাবর। সীমা হালকা শ্বাস ফেলল, তার শাড়ির আঁচল খসে পড়ল কাঁধ থেকে। রিহান থামেনি, সে সীমার গলার নিচে বুকের মাঝ বরাবর চুমু রেখে যেতেই লাগলো, যেন ওখানেই তার নাম লিখে রাখতে চায়। রিহান, এমন করিস না, আমি আর নিজেকে থামাতে পারছি না। শুধু তোর, থামতে হবে না। আজ কেউ নেই আমাদের মাঝখানে।
শিবা নিজেই তার গায়ে থাকা কাপা হাত দিয়ে রিহানের জামার বোতাম খুলতে লাগলো। ওদের শরীর থেকে পোশাক গলে নামতে লাগলো মেঝেতে। প্রতিটি ছোঁয়ায়, প্রতিটি চুমুতে তারা আরো গভীর হয়ে যাচ্ছিল একে অপরের মাঝে। রিহানের আঙ্গুল একে একে সীমার পিঠ বেয়ে নিচে নেমে যাচ্ছিল, আর সীমা তার নখ চেপে ধরেছিল রিহানের পিঠে। সেই ছোঁয়া, সেই কাঁপুনি, সবকিছু একসাথে মিলিয়ে যেন শরীর মন একাকার হয়ে উঠছিল। তুই আমার প্রথম, আমার শেষ, আমার চিরকাল। আমি তোকে শুধু আজ নয়, প্রতিটি রাতে নতুন করে ভালোবাসবো। তারা বিছানায় ধীরে ধীরে শরীর মিশিয়ে ফেলল। বালিশে চাপা পড়ে গেল সীমার এক একটি দীর্ঘ নিঃশ্বাস, আর রিহানের কণ্ঠ থেকে বেরিয়ে এলো কামনার অজস্র ধ্বনি। ঘরের বাতাসে শুধুই তাদের শরীরের গন্ধ, কামনার ছোঁয়া। রাত গভীর হচ্ছিল, কিন্তু তাদের মাঝে কোনো থেমে যাওয়ার ক্লান্তি ছিল না। একের পর এক চুমু, ছোঁয়া, আদর, যেন তারা প্রতিটি মুহূর্তে একে অপরের আত্মার গভীরে ডুবে যাচ্ছিল। আজ বুঝতে পারছি ভালোবাসা মানে কেবল হৃদয়ের নয়, শরীরের একটা গভীর ভাষা আছে। সেই ভাষা তুই আমাকে শিখিয়ে দিচ্ছিস, আর আমি তোকে অনুভব করছি প্রতি নিঃশ্বাসে। তারা সারা রাত জেগেছিল, ঘুমিয়েছিল শরীর ক্লান্ত হয়ে যাওয়ার পর, কিন্তু ঘুমের মাঝেও তাদের আঙ্গুল একে অপরের হাত চেপে রেখেছিল, যেন এই ভালোবাসা কখনো না থামে, আর থামার তো কথাও না। তারা তাদের ভালোবাসা পাওয়ার জন্যে কত বাধা বিপত্তি, পারিবারিক বাধা, সামাজিক বাধা, সবকিছুর সাথে যুদ্ধ করে তাদের ভালোবাসার প্রমাণ দিয়ে তারপর তারা আজকেই রাত পেয়েছে। ভালোবাসা আর মনের জোর থাকলে কোনো কিছুই ভালোবাসা আটকে রাখতে পারে না, যা আর একবার সীমা রিহান প্রমাণ করে দিয়েছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না রিহান। শোনো, ভালোবাসা কখনো হারতে পারে না, আজ প্রমাণ হয়েছে।